কয়েকটা সিনারিও দেখি আমরা, হ্যাঁ। সিনারিও 1, সিনারিও 1-এ ধরেন সে ইউ হ্যাভ 1 crore টাকা অফ ইকুইটি। আপনার নিজস্ব যেটা টাকা সেটাকে আমরা বলছি হলো ইকুইটি। ওকে, সো আপনার নিজস্ব টাকা আছে কত? 1 crore। আচ্ছা, এন্ড আপনি এটা ইনভেস্ট করলেন, এন্ড ইনভেস্ট করে আপনার রিটার্ন হলো 1 বছরের জন্য ইনভেস্ট করলেন, 1 বছরে আপনার রিটার্ন হলো সে 20%। আপনি কোনো লোন নেন নাই, সো আপনার লেভারেজ 0। আপনি কোনো লোন নেন নাই, যেহেতু লোন নেন নাই আপনার কোনো ইন্টারেস্ট পেমেন্টও নাই, তাই না? আপনার ইন্টারেস্ট পেমেন্টও কত? 0। বছর শেষে আপনার পোর্টফোলিও ভ্যালু কত হবে? 1.2 crore। এটাই আপনার ইকুইটি ভ্যালু। তার কারণ হচ্ছে আপনি তো কোনো লোন নেন নাই, পোর্টফোলিও যা সেটাই আপনার কি ইকুইটি ভ্যালু, সেটাও হচ্ছে আপনার 1.2 crore। ওকে, আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দিই, পোর্টফোলিও। এটা পোর্টফোলিও বিগিনিং আর এটা পোর্টফোলিও এন্ডিং। ওকে, আচ্ছা, পোর্টফোলিও এখানে 1 crore শুরুতে, কারণ হচ্ছে কোনো লোন নাই। ইকুইটি ভ্যালু 1.2 crore। আপনার রিটার্ন অন ইকুইটি কত? 1 কোটি টাকা ইনভেস্ট করে 20 লাখ টাকা পেয়েছেন, সো রিটার্ন অন ইকুইটি ইজ অলসো 20%। ওকে, দিস ইজ এ সিনারিও যেখানে আপনি কোনো লোন নেন নাই, সো এটাকে আমরা বলছি আনলেভার্ড সিনারিও। এটাকে আমরা বলছি আনলেভার্ড সিনারিও। এখন ধরেন আমরা একটু লেভারেজ নিয়ে আসলাম আমাদের পোর্টফোলিওতে। সিনারিও 2, সিনারিও 2, আমাদের নিজস্ব ইকুইটি যেটা, নিজস্ব টাকা যেটা, সেটা 1 crore আছে। আমরা এর সাথে 50 লাখ টাকার, মানে হচ্ছে 0.5 crore লোন নিলাম। ওকে, তাহলে এই যে লোন নিলাম, এই লোনের তো আবার একটা ইন্টারেস্ট রেট লাগবে। আমরা ধরে নেই ইন্টারেস্ট রেটটা হচ্ছে আপনার 15%, 15%। ইন্টারেস্ট রেটটা হচ্ছে 15%। আমরা যখন এরকম লোন নেই, এই লোনগুলো সাধারণত নেওয়া হয় ইদার আপনি ব্রোকারেজ ফার্ম থেকে নিতে পারেন অথবা মার্চেন্ট ব্যাংক থেকে নিতে পারেন। ব্যাংক আপনাকে এই লোন ডিরেক্ট দেয় না। তো এই লোনগুলোকে আমরা বলি মার্জিন লোন। কি লোন? মার্জিন লোন। আপনার ইকুইটি আছে 1, আপনাকে লোন দিয়েছে 0.5, সো 50% অফ ইওর ইকুইটি আপনাকে লোন দিয়েছে। ওকে, এন্ড এই লোনগুলো একটু রিস্কি, যেহেতু এটা নিয়ে আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন। স্টক মার্কেট সাপোজ টু বি রিস্কি, তো এই কারণে এই লোনগুলোর ইন্টারেস্ট রেট একটু হাই থাকবে কম্পেয়ার টু অন্যান্য যে লোনগুলো থাকে। তো আমরা ধরে নিচ্ছি এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 15%। আপনার শুরুতে টোটাল পোর্টফোলিও ভ্যালু কত হলো? আপনার ইকুইটি 1 আর লোন নিয়েছেন 1.5, 1.5, তাহলে টোটাল হলো আপনার 1.5 crore। ঠিক আছে, বিগিনিং পোর্টফোলিও ভ্যালু এটা, যার মধ্যে আপনার 1 আর আপনার লেন্ডারের কত? 0.5। আপনি ওই সিনারিও 1-এ যে যে শেয়ার কিনছিলেন যে অনুপাতে, সেম অনুপাতে ইনভেস্ট করছেন, 20% রিটার্ন হয়েছে আপনার। সো আপনার রিটার্ন হলো পোর্টফোলিওতে 20% সারা বছরে।
এখন আপনি তো লোন নিয়েছেন কত, 50 লাখ। 50 লাখ টাকার উপরে আপনাকে 15% ইন্টারেস্ট দেওয়া লাগবে। 50 লাখ টাকার 15% ইন্টারেস্ট কত? সো 10% হচ্ছে 5 লাখ, আর 15% হচ্ছে 7,50,000। সো 7,50,000 আপনার ইন্টারেস্ট পে করা লাগবে। ওকে, আচ্ছা। আর 1.5 ক্রোর আপনি ইনভেস্ট করে আপনার রিটার্ন আসছে 20%। তাহলে বছর শেষে 1.5 কত হয়ে যাবে? 1.5 মাল্টিপ্লাইড বাই 1.2, 20% যেহেতু, তাহলে আপনার এটা 1,80,00,000 হয়ে যাবে, রাইট? সো পোর্টফোলিও ভ্যালু হবে 1,80,00,000, যার মধ্য থেকে আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে 7,50,000। আর লেন্ডারের ক্লেইম আছে কত, লেন্ডারের আসল টাকা কত? 50 লাখ। তাহলে আপনার ইকুইটি ভ্যালু কত? আপনার ইকুইটি ভ্যালু হচ্ছে 1,80,00,000 মাইনাস 50 লক্ষ মাইনাস 7,50,000। এটা কি বুঝে গেল? আচ্ছা, তো 1,80,00,000 থেকে আগে লেন্ডারে 50 লাখ বাদ দিই, তাহলে থাকে কত? 1,30,00,000। সেখান থেকে 7,50,000 বাদ দিই, তাহলে থাকে কত? 1.225 crore। সো আপনার যেটা আগে 1,20,00,000 হতো উইদাউট টেকিং এনি লেভারেজ, আপনি 50 টাকা লোন নিয়ে, 50 লক্ষ টাকা লোন নিয়ে আপনি সেই ইকুইটি ভ্যালুকে 1,22,50,000 উপনীত করতে পারলেন। এক্সট্রা লাভ হলো কত? 2,50,000। এন্ড আপনার আরওই কত হবে তাহলে? 1 কোটি আপনার ইকুইটি ছিল, এখন 1,22,50,000, তাহলে আপনার ইকুইটি 22.5%। লেভারেজ নেওয়ার কারণে আপনার ইকুইটি 2.5% কি হলো? বেড়ে গেল। 2.5% বেড়ে গেল। এটা কি বোঝা গেল? আচ্ছা, তো দেখা গেল তো আচ্ছা লেভারেজ তো ভালোই জিনিস, তাহলে আমরা 50 লাখ টাকা লোন নিব কেন, আরো বেশি নেই। তো সিনারিও 2 ধরেন আপনাকে লোন দেওয়া হলো, সিনারিও 3 আপনার 1 কোটি ইকুইটি আছে, আপনাকে লোন দেওয়া হলো আরো 1 কোটি। আপনাকে লোন দেওয়া হলো আরো 1 কোটি। ওকে, আচ্ছা, তাহলে আপনার বিগিনিং পোর্টফোলিও ভ্যালু কত? 2 কোটি, যার মধ্যে আপনার 1 কোটি আর লেন্ডারের 1 কোটি। রিটার্ন আপনি ওই 20%ই আর্ন করেছেন। তাহলে এখন আমরা ক্যালকুলেট করি ইন্টারেস্ট কত দিতে হবে। যেহেতু লোন নিয়েছেন 1 কোটি, সো 1 কোটির উপরে 15% কত টাকা হবে? 15 লক্ষ টাকা হবে। বছর শেষে পোর্টফোলিও ভ্যালু উইদাউট ইন্টারেস্ট, উইদাউট লোন, মানে লোন ইন্টারেস্ট বাদ দেওয়ার আগে আপনি 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছেন, যে যে শেয়ার গুলো কিনেছেন, ওভারঅল পোর্টফোলিও আপনার 20% বেড়ে গিয়েছে, তাহলে আপনার বছর শেষে পোর্টফোলিও ভ্যালু কত? 2,40,00,000। সো 2.4 crore। ওকে, 2.4 crore। এটা ছিল 1.8 crore, আর এটা হচ্ছে 2.4 crore। ওকে, 2,40,00,000 মধ্যে ব্যাংকের টাকা কত বা লেন্ডারের টাকা কত? 1 crore। ওই 1 crore যদি বাদ দেয় তাহলে থাকে কত? 1.4 crore, মানে 1,40,00,000। সেখান থেকে আবার 15 লাখ টাকা কি দেয়া লাগবে? ইন্টারেস্ট দেয়া লাগবে। তাহলে থাকে কত? 1,25,00,000। 1.25 crore। খুব বেশি লাভ হচ্ছে না, রাইট? 25% হয়ে গেল আমার আরওই। আমার রিটার্ন 5% এক্সট্রা বাড়লো বিকজ অফ টেকিং কি লো। এটা কি বোঝা গেল? আচ্ছা, এখন এই সিনারিওটায় ধরেন আমার 20% লাভ হয় নাই, পোর্টফোলিও ভ্যালু 20, রিটার্ন 20% না, আরো বেশি 30%, তাহলে কি হতো? 20-র জায়গায় যদি 30% হতো,
30% হলে সিনারিও ওয়ানে আমার রিটার্ন অন ইকুইটি 30% কি হতো, তাই না? কারণ আমি সিনারিও ওয়ানে কি করি নাই, কোনো লোন নেই নাই। সিনারিও 2 তে কি হতো? সিনারিও 2 তে আমার 30% পোর্টফোলিও যদি রিটার্ন হয়, পোর্টফোলিও ভ্যালু বিগিনিং এ কত ছিল? 1.5 crore। সো 1.5 crore-এর উপরে 30% প্রফিট যখন আপনি অ্যাড করবেন, তখন এটা হয়ে যাবে কত? 1,95,00,000। 30% of 1.5, so 1.5 multiplied by 30%, 45 lakh। 45 লাখ 1.5 এর সাথে যোগ করেন, তাহলে 1,95,00,000। তখন এটা আমার 1.8 এর জায়গায় 1.95 crore হবে, তাই না? আচ্ছা, ইকুইটি ভ্যালু তখন কত হবে? এই 1.95 এর মধ্যে লেন্ডারে কত? 50 লাখ। 1.95 থেকে 50 লাখ বাদ দেন, তাহলে কত হয়? 1,45,00,000। আর ইন্টারেস্ট দিতে হবে 7,50,000। তাহলে থাকে হচ্ছে 1,37,50,000। সো 1.375 crore। আপনি শুরু করেছিলেন 1 কোটি দিয়ে, আপনার এন্ডিং পোর্টফোলিও ভ্যালু 1,37,50,000। রিটার্ন অন ইকুইটি কত হবে? 37.5%। রিটার্নটা ম্যাগনিফাইড হলো, 30 জায়গায় 37.5 হলো। কেন হলো? বিকজ অফ লেভারেজ। বিকজ অফ লেভারেজ। এটা কি বোঝা গেল? আচ্ছা, এখন আমি যদি 1 কোটি লোন নিতাম তাহলে কি হতো? আমার পোর্টফোলিও বিগিনিং ভ্যালু হতো 2 crore, সেটার উপর 30% প্রফিট, তাহলে বছর শেষে আমার হয়ে যেত 2.6 crore। যার মধ্যে লেন্ডারের হচ্ছে 1, তাহলে 1.6। 1.6 থেকে ইন্টারেস্ট বাদ দিব কত? 15 লক্ষ। তাহলে 1,60,00,000 থেকে 15 লক্ষ বাদ দিলে থাকে কত? 1,45,00,000। সো আমার ইকুইটি ভ্যালু হতো 1.45 crore, হুইচ মিনস আমার রিটার্ন হতো 45%। অনেক বেশি, লোভনীয় একটা ব্যাপার, তাই না? যেটা আমি 30% লাভ করতাম উইদাউট টেকিং লেভারেজ, সেটা আমি লেভারেজ নিয়ে 45% লাভ করে ফেললাম। আমি লেভারেজ না নিলে আমার ইকুইটি ভ্যালু হতো 1.3 crore, যেটা হয়ে যাচ্ছে 1,45,00,000। 15 লাখ টাকা এক্সট্রা মানি আমি আর্ন করতে পারছি বিকজ অফ কি? লেভারেজ। ভালো না? বাট দিস ইজ ভালো যদি আপনি গেইন করেন। 20% গেইন করেছেন, 30% গেইন করেছেন, তাই না? হোয়াট ইফ আপনার গেইনটা 30% না হয়ে, 20% না হয়ে 10% হতো? তো 10% যদি হতো, তাহলে আপনার পোর্টফোলিও ভ্যালু হতো 1.1 crore। ঠিক আছে, পোর্টফোলিও ভ্যালু হতো 1.1 crore। 20% হলে 1.2 crore, 30% হলে 1.3 crore, আর 10% হলে কি 1.1 crore। ইকুইটি ভ্যালু 1.1 crore হতো। আর ওই 20% এর জায়গায় কত হতো? 10% হতো। স্টিল আপনার 10% গেইন হতো, আপনি প্রফিটে থাকতেন, তাই না? আচ্ছা, যদি আপনি 50 লাখ টাকা লোন নিতেন তাহলে কি হতো? আপনার রিটার্ন 10%। আপনি 1,50,00,000 টাকার উপর যখন 10% রিটার্ন করবেন, 1,50,00,000 10% মানে হচ্ছে 15 লাখ। সেটা যোগ হয়ে বিফোর ইন্টারেস্ট বিফোর লোন 1,65,00,000 হতো। সো পোর্টফোলিও ভ্যালু হতো 1.65 crore। এই 1.65 crore থেকে আপনি 7,50,000 কি করতেন? ইন্টারেস্ট দিয়ে দিতেন। আর লেন্ডারের কত? লেন্ডারের হচ্ছে 0.5।
সো সোজা কথা 1,65,00,000 থেকে লেন্ডারে 50 লক্ষ বাদ থাকে হচ্ছে 1,15,00,000। 1,15,00,000 থেকে 7.5 লাখ টাকা ইন্টারেস্ট দিয়ে দিলাম, তাহলে থাকে কত? 7.5 লাখ টাকা। সোজা কথা আপনার পোর্টফোলিও ভ্যালু তো 1.075 crore, which is lower than 1.1 crore। লেভারেজ নিয়েও আপনার রিটার্নটা কমে গেল। কেন কমে গেল? বিকজ আপনি পোর্টফোলিও থেকে আর্ন করছেন 10% আর পে করছেন কত? 15%। ইন অর্ডার টু গেইন you have to earn more than 15%। ওর চেয়ে এনিথিং কম মানে আপনার রিটার্নটা কমে যাবে কম্পেয়ার টু আনলেভার্ড সিনারিও। এটা কি বোঝা যায়? তাহলে আপনি তখনই মার্জিন লোন নিবেন যখন আপনি মনে করবেন মার্জিন লোনের যে ইন্টারেস্ট পে আমি করছি আমি তার চেয়ে বেশি রিটার্ন আর্ন করতে পারবো। এন্ড যদি পারেন তাহলে লাভ হবে, আদারওয়াইজ লাভ হবে না। এই সেম জিনিসটাই যদি আপনি 2 কোটি টাকার পোর্টফোলিও হতো, মানে 1 কোটি টাকা লোন নিতেন, অ্যামাউন্ট কমলেও অ্যাজ লং অ্যাজ আপনি মার্জিন লোন নিয়েছেন এন্ড আপনার রিটার্নটা ইন্টারেস্টের থেকে কম, আপনি আনলেভার্ড সিনারিওতে যা রিটার্ন তার থেকে কম হবে। ঠিক আছে? কম নিলে আপনি এক্সপোজার কম নিলেন, রিস্ক কম নিলেন, বেশি নিলে আপনি রিস্ক বেশি নিলেন। ক্লিয়ার? রিস্ক বেশি নিলে রিটার্নটাও বেশি আসবে, রিস্ক কম নিলে রিটার্নটাও কি হবে? কম আসবে। এখন মনোযোগ দেন, ধরেন আপনি লোন নিয়েছেন 1 কোটি, তাহলে আপনার টোটাল পোর্টফোলিও ভ্যালু এট বিগিনিং কত? 2 কোটি। কত পার্সেন্ট আর্ন করছেন? 10%। তো 2 কোটি যখন 10% আর্ন করবেন 2.2 crore হবে, তাই না? 2.2 crore হবে। এর মধ্যে 1 কোটি কার? লেন্ডারে। তাহলে 1.2 crore থাকলো লেন্ডারেরটা বাদ দেওয়ার পর। ইন্টারেস্ট দিতে হবে না? 1 কোটির উপরে ইন্টারেস্ট দিতে হবে কত? 15 লাখ। তাহলে 1 কোটি 20 থেকে যখন 15 লাখ ইন্টারেস্ট দিয়ে দিবেন আপনার থাকবে কত ইকুইটি? 1.05। ঠিক আছে? আগের কেসে আপনার রিটার্ন অন ইকুইটি ছিল 7.5%, এখন আপনার রিটার্ন অন ইকুইটি হবে 5%। ক্লিয়ার? বুঝা গেল? সবাই বুঝতে পারছেন? এই যে 10%, 20% আর 30% তিনটা রিটার্ন আমরা দেখলাম, তিনটাই কিন্তু পজিটিভ। হোয়াট ইফ আপনার রিটার্নটা 10% পজিটিভ না, 20% পজিটিভ না, 20% নেগেটিভ? আপনি যে শেয়ারটা 100 টাকা দিয়ে কিনছেন বছর শেষে সেটা 80 টাকা হয়ে গেছে, হতেই পারে, আরো কম হইতে পারে। ঠিক আছে? তাহলে কি হবে? আপনি যদি আনলেভার্ড সিনারিওতে থাকেন তাহলে আপনার পোর্টফোলিও ভ্যালু হবে 0.8 crore। 1 কোটি টাকা দিয়ে কিনছিলেন, 100 টাকা 80 টাকা হয়ে গেছে, 1 কোটি 80 লাখ হয়ে গেছে। আপনার রিটার্ন অন ইকুইটি হবে নেগেটিভ 20%। পোর্টফোলিও যা, ইকুইটিও তা, কারণ আমার কোনো কি নাই, লোন নাই। ওকে? আচ্ছা, সিনারিও 2 তে দেখি, যেখানে আমি 50 লাখ টাকা লোন নিয়েছি। তো 50 লাখ টাকা লোন নিয়ে আমার টোটাল পোর্টফোলিও ভ্যালু বিগিনিং এ কত ছিল? 1.5 crore। এই 1.5 crore এর উপরে আমি 20% লস করেছি, তাহলে আমার টোটাল লস কত হবে? 1,50,00,000 উপরে 20% মানে 30 লাখ। তাহলে বিফোর ডিডাক্টিং ইন্টারেস্ট এন্ড প্রিন্সিপাল লোন আমার পোর্টফোলিও ভ্যালু হচ্ছে 1,20,00,000। সো 1,20,00,000। ঠিক আছে? এই 1,20,00,000 মধ্যে 50 লাখ কার? লেন্ডারের। তো 1,20,00,000 মধ্যে 50 বাদ দিয়ে দেন, থাকে কত? 70 লাখ। ইন্টারেস্ট দিতে হবে না? 70 লাখ থেকে আবার ইন্টারেস্ট দিবেন কত? 7,50,000। তাহলে থাকবে কত? 62,50,000। আপনার ইকুইটি ভ্যালু থাকবে 62.5 লাখ। আপনি শুরু করছিলেন কত ইকুইটি দিয়ে? 1 কোটি।
বছর শেষে আপনার ইকুইটি কত কত পার্সেন্ট লস হলো? 37.5% লস হলো। বছর শেষে মন ভালো থাকবে? থাকবে? ঠিক আছে। আচ্ছা, সিনারিও 3, যেখানে আপনি লোন 50 লাখ নেন নাই, বেশি লোভ করছিলেন, বেশি লোভ করে 1 কোটি টাকা লোন নিছেন, নিয়ে 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছেন, করে 30% না 20%, না 20% লস করেছেন, 20% লস করেছেন। তো 2 কোটির উপরে 20% লস মানে 40 লাখ টাকা লস। তাহলে পোর্টফোলিও ভ্যালু থাকবে কত? 1.6 crore, যার মধ্যে লেন্ডারের টাকা কত? 1 কোটি। লেন্ডারের 1 কোটি বাদ দিলে থাকে কত? 60 লাখ। আর ইন্টারেস্ট পে করতে হবে কত? 15 লাখ। 60 লাখ থেকে 15 লাখ চলে গেলে থাকে কত? 45 লাখ। সো আপনার ইকুইটি ভ্যালু থাকবে 45 লাখ। আপনি শুরু করছিলেন 1 কোটি টাকা দিয়ে, আপনি 55% ডাউন। কেমন লাগবে? এটা 20% ডাউনে। হোয়াট ইফ ডাউন 30% হতো? 100% ডাউন হয়, 100% ডাউন। ঠিক আছে। যারা এক্সিম ব্যাংকে শেয়ার কিনছে, তারপরে ধরে না যারা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে শেয়ার কিনছে, ওই কোম্পানিগুলো তো দেউলিয়া হয়ে গেছে। মার্চ করে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে, কিন্তু ইকুইটি হোল্ডাররা কিছুই পাবে না, কারণ 5টা দেউলিয়া ব্যাংক এক করে একটা দেউলিয়া ব্যাংক হয়েছে। এখন ওইটাতে গভর্নমেন্ট টাকা দিয়ে ডিপোজিটারদেরকে কিছু বাঁচাবে বলছে, ডিপোজিটাররা কিছু পাবে বলতেছে, যেদিন পাবে সেদিন দেখা যাবে, সেটাও আমরা সার্টেন না। ইকুইটি হোল্ডাররা উইল গেট নাথিং। ঠিক আছে। মানুষ অনেক শেয়ার হয়তো 200-300 টাকা দিয়ে কিনছে, যার দাম হয়তো 2 টাকা 3 টাকা। সো ধরেন 100%-এর মধ্যে 99%-ই নাই মনে করেন, হইতে পারে। স্টক ইজ রিস্কি বাই ডেফিনেশন। আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন, কোম্পানিটা ব্যাংক্রাফট হয়ে গেছে, আপনার টোটাল টাকাই নাই। হতে পারে না কে বলছে? অবশ্যই হতে পারে। কিন্তু স্টকের একটা সুবিধা হচ্ছে ইউ ক্যান লুজ ম্যাক্সিমাম 100%। ইউ ক্যান লুজ ম্যাক্সিমাম 100%। কিন্তু যদি লেভারেজ নিয়ে লোন নেন, স্টিল আপনি 100% লস করবেন, কারণ বাকিটা লস করবে লেন্ডার। ইন্টারেস্ট দিবেন না আপনি তখন, মানে আপনার ওইখান থেকেই দিবেন। নিয়মটা হচ্ছে ওখান থেকেই দেয়। যখন 100-এর নিচে চলে যায় ও আর দেয় না। আর মার্জিন লোনে আমরা তার কাছ থেকে কিছু নিতেও পারি না, কারণ আমরা লস করি যারা লেন্ডার। বুঝতে পারছেন? তো স্টকের একটা সুবিধা হচ্ছে, কর্পোরেটের সুবিধা কি? ওয়ান্স ইটস এ কর্পোরেট কোম্পানি, আপনার দায় কি করেছেন না? লিমিটেড। আপনি যা ইনভেস্টমেন্ট করেছেন এর বাইরে আপনার কাছ থেকে কেউ কোনো টাকা পয়সা ডিমান্ড করতে পারে। কিন্তু যদি এটা এক মালিকানার প্রতিষ্ঠান হতো, তাহলে আপনার ব্যক্তিগত সম্পদ গুলোও নিয়ে যাইতো, যতক্ষণ পর্যন্ত না হবে। যে কারণে মানুষ কি করে? কোম্পানি করে, লোন নেয়, কোম্পানি নিজে নেয়। বুঝতে পারছেন? তো লেভারেজের ভালো দিক আর খারাপ দিক কি আমরা বুঝলাম? তো এই যে রিটার্নটা আপনার ম্যাগনিফাইড হচ্ছে বোথ আপসাইডে এন্ড ডাউনসাইডে, এই রিটার্নটাকে আমরা বলছি লেভারেজ রিটার্ন। ধরেন এই যে 22.5%, এটা লেভারেজ রিটার্ন। এর মধ্যে আনলেভার্ড পার্ট হচ্ছে 20, আর বাকি 2.5 আসছে বিকজ অফ লেভারেজ। তো দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনার একটা ফ্রেন্ড 1 কোটি টাকা লোন নিয়ে আর্ন করছে 25, ও বলছে তুমি তো করছো 22.5, আমি তো করছি 25, আমি তো বেটার করছি।
কিন্তু সে বেটার করছে কিভাবে? বাই টেকিং প্রফিটস অন আ ডিফারেন্ট ডে, 20% ডাউন হবে, বাট ও আপনার চেয়ে অনেক খারাপ করবে, আপনি কম খারাপ করবেন। ঠিক আছে? So this is very important to understand before taking risk. আপনি যে লেভারেজ নিচ্ছেন, আপনি কি রিস্ক নিচ্ছেন? Can I tolerate 55% loss? If I can, no. If I can't, if 50 লাখ টাকা লস করার পরে আমি দুপুরে যে লাভ দিই, তাহলে তো আমার এই রিস্কটা দেওয়া ঠিক হবে। That's why risk tolerance comes in. There are people who can একদিন 4-5 কোটি টাকা লস করলেও কোনো সমস্যা নাই, তাদের ওয়েলথ লেভেল অনেক বেশি, they will gain আবার on a different day. So question হচ্ছে, can you tolerate? So you have to evaluate yourself and also the investor যে আমি কতটুকু রিস্ক টলারেট করতে পারি, আমি সেই অনুযায়ী আমি লেভারেজ নিব কি নিব না, আমার রিস্ক টলারেন্সের উপর নির্ভর করে। ক্লিয়ার? তাহলে এটা কি বুঝতে গেল? এখন আমরা আসি ভেরিয়েন্স অফ আ সিঙ্গেল অ্যাসেট। আমরা রিস্ক কিভাবে মেজার করি? টেক্সট বুকসে আমরা রিস্ক মেজার করি ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে, যেটা আপনারা যখন স্ট্যাটিস্টিক্সে পড়েছেন তখন পড়েছেন, রাইট? ফার্স্ট আমরা মিন ক্যালকুলেট করি, তারপরে আমরা মিন থেকে ডেভিয়েশনটা নিই। সো আমরা কি করি, আমার আর আই ইজ দ্য রিটার্ন পিরিয়ড 1, পিরিয়ড 2, পিরিয়ড 3 এন্ড সো অন। আর বারটা হচ্ছে আমার মিন রিটার্ন। ডেভিয়েশনটাকে আমরা কি করি, স্কোয়ার করি, সাম করি, যতগুলো পিরিয়ড, ধর নাম্বার অফ পিরিয়ড হচ্ছে টি, সেটা দিয়ে ডিভাইড করি, করলে পাই কি, ভেরিয়েন্স। সো ভেরিয়েন্সটা হচ্ছে আমরা স্কোয়ার ডেভিয়েশন। আমরা এইটাকে পজিটিভ স্কোয়ার রুট নেই, করে পাই কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য রিটার্ন। ঠিক আছে? এখন এটা তো একটা ইন্ডিভিজুয়াল শেয়ারের জন্য এই আর আই বের করা যায়, রিটার্ন আমরা বের করা শিখেছি, পিরিয়ড ওয়াইজ রিটার্ন বের করব, তাদের মিন নিব, মিন থেকে ডেভিয়েশন নিয়ে আমরা কি করতে পারি, স্কোয়ার ডেভিয়েশনে ভেরিয়েন্স বের করতে পারি, সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে। সেটা তো একটা ইন্ডিভিজুয়াল স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একটা ইন্ডিভিজুয়াল স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওই স্টকের রিস্কটাকে কি করে, মেজার করে। আমি যখন পোর্টফোলিও তৈরি করব, ইনভেস্ট করব, আমি তো একটা শেয়ারে কিনবো না, আমি একটা স্টকে ইনভেস্টমেন্ট করব না, আমি কি করব, ডাইভার্সিফাই করব, আমি একের অধিক স্টকে ইনভেস্ট করব। তখন আমার পোর্টফোলিও ভেরিয়েন্স লাগবে, তখন আমার কি লাগবে, পোর্টফোলিও ভেরিয়েন্স লাগবে। তো আমরা আগে একটু দুইটা শেয়ারের জন্য রিটার্ন, পোর্টফোলিও রিটার্ন এন্ড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমন হয় সেটা একটু দেখি, তারপরে তিনটা, তারপরে সেখান থেকে অধিক, এটা দেখব। তো প্রথমে আমরা একটু দেখি যে আপনি দুইটা স্টকে ইনভেস্টমেন্ট করছেন, একটা স্টক হচ্ছে এ আর একটা স্টক হচ্ছে বি। একটা স্টক হচ্ছে এ আর একটা স্টক হচ্ছে বি। তো আমরা রিটার্ন পার্টে আসি ফার্স্টে। স্টক এ রিটার্নকে আমরা বললাম আর এ, আর স্টক বি রিটার্নকে আমরা বলছি আর বি। তো আমার কাছে 100 টাকা আছে, আমি 60 টাকা ইনভেস্ট করলাম স্টক এ তে, আর 40 টাকা ইনভেস্ট করলাম স্টক বি তে। তাহলে আমার স্টক এ তে আমার টোটাল ওয়েট কত, 100 টাকা 60 টাকা ইজ 60%, আর এখানে 100 টাকা 40 টাকা হচ্ছে 40%। এটাকে আমরা বলবো ডাব্লিউ এ, এটাকে আমরা বলবো ডাব্লিউ বি। ধরেন আমি স্টক এ তে রিটার্ন আর্ন করেছি 15%, আর স্টক বি তে আমি রিটার্ন আর্ন করেছি 10%। ওকে,
তো আমার তাহলে পোর্টফোলিও রিটার্ন কত হবে? 15% মাল্টিপ্লাইড বাই 60% প্লাস 10% মাল্টিপ্লাইড বাই 40%, 15% মাল্টিপ্লাইড বাই 60% প্লাস 40% মাল্টিপ্লাইড বাই 10%। এটা হচ্ছে আমার পোর্টফোলিও রিটার্ন। 60% মানে হচ্ছে ওয়েট অফ এ, আর 15% মানে হচ্ছে রিটার্ন অফ এ। যে স্টকে ইনভেস্ট করব তার ওয়েট এবং তার রেসপেক্টিভ রিটার্ন মাল্টিপ্লাই করব, প্লাস ওয়েট অফ বি মাল্টিপ্লাইড বাই রিটার্ন, তাই না? করলে কত আসবে? 6-15-90, 9%, 4-10-40, 4%, তাহলে 13%। আমার পোর্টফোলিও রিটার্ন ইজ 13%। ওকে, সো পোর্টফোলিও রিটার্নটা হচ্ছে ওয়েটেড এভারেজ অফ ইন্ডিভিজুয়াল অ্যাসেটস রিটার্ন। আমি কোয়াইট কনফিডেন্ট এটা আপনারা অন্য কোনো কোর্সে করেছেন। ওকে, তাহলে রিস্কটাও নিশ্চয় করেছেন, পোর্টফোলিও রিস্কটাও নিশ্চয় করেছেন। তাহলে কি আমার শেখানোর দরকার আছে? হ্যাঁ, জি স্টিল জি, কেন? হ্যাঁ, ডোন্ট ট্রাস্ট আস। আচ্ছা, এখন আমরা ইন্ডিভিজুয়াল অ্যাসেটের রিস্কে যাই। ইন্ডিভিজুয়াল অ্যাসেটের রিস্ক আমরা মেজার করি তাদের কি দ্বারা? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দ্বারা। মানে একটু আগে আমরা দেখলাম যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা কিভাবে আমরা বের করি। সেটা অনুযায়ী ধরুন আপনি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করেছেন। স্টক এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা বলছি সিগমা এ, ধরেন এটা 20%। আর স্টক বি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে সিগমা বি, এটা ধরেন সে 15% বা 12% হবে। ওকে, এখন আমি যখন দুইটা অ্যাসেটে ইনভেস্ট করব তাদের পোর্টফোলিও রিস্কটা আবার ওয়েটেড এভারেজ রিস্ক হবে না, বিকজ এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, whether the two assets move together or not. So first আমরা দেখি তাদের মধ্যে কোভেরিয়েন্স। আপনারা কোভেরিয়েন্স করেছেন। So once you know the returns, যেগুলো দিয়ে আপনি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করলেন, সেগুলো দিয়ে আবার আপনি কি করতে পারেন? কোভেরিয়েন্স বের করতে পারেন। সো আপনার ফার্স্ট কাজ হয় কোভেরিয়েন্স বের করা অ্যাসেট এ আর বি। সো অ্যাসেট এ আর বির কোভেরিয়েন্স কে আমরা বলি, মানে কোভেরিয়েন্সটার নোটেশনটা হচ্ছে COVAB, এটা দ্বারা আমরা কোভেরিয়েন্স বোঝাচ্ছি। এন্ড তাদের ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, সেখান থেকে আমরা তাদের কোরিলেশন বের করি। রো এ এন্ড বি ইজ ইকুয়াল টু কোভেরিয়েন্স অফ এ এন্ড বি ডিভাইডেড বাই তাদের ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের গুণফল। এটাও তো আপনারা শিখেছেন। এন্ড এই কোরিলেশন ম্যাক্সিমাম হতে পারে +1, মিনিমাম হতে পারে -1, in between 0, 0 point something, -0 something, whatever. So correlation of A and B ranges between -1 to কি? +1. এটা আমরা জানি, রাইট? এন্ড আপনার পোর্টফোলিও ভেরিয়েন্স হবে টু অ্যাসেটের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা কয়টা অ্যাসেট নিয়ে কাজ করছি? টু অ্যাসেটের ক্ষেত্রে উইল বি ইকুয়াল টু, ফর্মুলাটা দেখেন এন্ড মনে রাখতে হবে ফর্মুলা। কুইজে, মিড টার্মে, পরীক্ষায় আমি অঙ্ক দিব। WA স্কোয়ার multiplied by sigma A square plus WB square into sigma B square plus 2 into WA WB sigma A sigma B into correlation of A and B. আমরা এই সিগমা A into sigma B into correlation of AB জায়গায়
কোভেরিয়েন্স অফ এ বি ও লিখতে পারি, বিকজ আপনি যদি এই ফর্মুলাটা দেখেন, কোভেরিয়েন্স অফ এ এন্ড বি ইজ ইকুয়াল টু সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু কোরিলেশন অফ এ এন্ড, ঠিক আছে? এখন আমরা জানি এই কোরিলেশনটা কি হতে পারে, রেঞ্জেস বিটুইন -1 টু +1। আমরা দুইটা এক্সট্রিম নিব, একটা +1 নিব, একটা -1 নিব, মাঝখানে 0 আমরা নিব। এই তিনটা সিনারিওতে আমরা দেখব পোর্টফোলিও ভেরিয়েন্স কেমন হয়। সো ফার্স্ট সিনারিও আমরা দেখি যে কোরিলেশন অফ এ এন্ড বি ইকুয়াল টু +1। +1 মানে তারা পারফেক্টলি পজিটিভলি কোরিলেটেড। এইটা বাড়লে ওইটাও বাড়ে, এইটা যে অনুপাতে পারে ওইটাও সে অনুপাতে পারে। আমরা যদি এ আর বি এর রিটার্নের স্কেটার প্লট ড্র করি, তাহলে ইট উইল বি আ স্ট্রেইট লাইন। তাই যদি হয় তখন আমরা কি করব, আমাদের ফর্মুলাটা হবে WA স্কোয়ার সিগমা A স্কোয়ার প্লাস WB স্কোয়ার সিগমা B স্কোয়ার প্লাস 2 ইন্টু WA WB সিগমা A সিগমা B ইন্টু 1 না লিখলেও চলে, রাইট? বিকজ দ্য +1 একই তো। এইটা একটু খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য ফর্মুলা অফ A প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। A প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, যেখানে এ হচ্ছে আপনার WA আর সিগমা এ, আর বি হচ্ছে আপনার WB and সিগমা বি, রাইট? তাহলে A প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে পোর্টফোলিও ভেরিয়েন্সটা হচ্ছে, আমরা বলতে পারি WA সিগমা এ প্লাস WB সিগমা বি হোল স্কোয়ার সিগমা পি স্কোয়ার সমান WA ইন্টু সিগমা এ প্লাস WB ইন্টু সিগমা বি হোল স্কোয়ার বলা যায়, যায় তো? তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? সিগমা পি সমান কি হবে, বোথ সাইড আমরা স্কোয়ার রুট নিব, সিগমা পি সমান তাহলে হবে WA ইন্টু সিগমা এ প্লাস WB ইন্টু সিগমা বি। Only this ক্ষেত্রে portfolio risk is also weighted average of individual assets risk, ঠিক আছে? weighted average of individual assets risk, clear? ওকে, আচ্ছা। সো এটা আমরা পেলাম। ডাইভার্সিফাই করে খুব একটা লাভ হলো না, কারণ সমানুপাতিক হারেই আমার হলো। তো যখন দুইটা অ্যাসেটের মধ্যে কোরিলেশন 1 হবে, যখন দুইটা অ্যাসেটের মধ্যে কোরিলেশন 1 হবে, ওকে, তখন ডাইভার্সিফাই করে কোনো লাভ নাই। ডাইভার্সিফাই করার উদ্দেশ্যটা কি, যে ওভারঅল রিস্কটা যাতে আবার একটু কমে আসে। সেই রিস্কটা কমবে না যদি তাদের মধ্যে কোরিলেশন 1 হয়, কমবে যদি এটা 1 এর থেকে কোরিলেশনটা কম হয়। কেমন? ধরেন আমার কোরিলেশন হচ্ছে 0, এ আর বি এর মধ্যে কোরিলেশন হচ্ছে 0, আনকোরিলেটেড, ওকে। তখন আমার এই ফর্মুলাতে কোরিলেশনটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কোরিলেশনটা যদি 0 হয়, 0 মাল্টিপ্লাইড বাই এনিথিং ইজ ইকুয়াল টু কি, 0। তাহলে তখন আমার সিগমা পি স্কোয়ার হবে WA স্কোয়ার সিগমা এ স্কোয়ার প্লাস WB স্কোয়ার সিগমা বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এন্ড সিগমা পি হবে হলো রুট ওভার এই পার্টটা WA স্কোয়ার। এটাকে তার ভাঙানো যায় না, যায়? এটা
and this one must be অবশ্যই lower than কি আগের কেস কোরিলেশন এখন আমার যে পোর্টফোলিও রিস্ক হয়েছিল, রাইট? আচ্ছা, এখন আমরা দেখি কোরিলেশনটা -1 হলে কি হবে। কোরিলেশনটা -1 হলে কি হবে, এটা খুবই ইজি। দেখেন, যেটা আমার a প্লাস বি হোল স্কোয়ার ছিল সেটা a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাবে, হুইচ মিনস এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। ওভারঅল রিস্ক আরো কমে যাবে, ওভারঅল রিস্ক আরো কমে যাবে। ক্লিয়ার? তাহলে in order to reduce my portfolio risk, what should I do? I should look for securities যাদের মধ্যে কোরিলেশন কম, পারফেক্ট পজিটিভ না, পারফেক্ট পজিটিভ না, একের থেকে কম। একের থেকে যত কম রিস্ক রিডাকশন তত কমে যাবে। আইডিয়ালি আমি নেগেটিভ খুঁজবো, বাট নেগেটিভ আপনি পাবেন না, পেলেও খুবই রেয়ার কেস। পজিটিভ পাবেন বেশি, জিরো পাইতে পারেন। পজিটিভ হলেও যত কম পজিটিভ হয়, যত তাদের মধ্যে, যখন আপনি একের অধিক পোর্টফোলিও নিয়ে এদের একের অধিক সিকিউরিটিজের পোর্টফোলিও তৈরি করছেন, মানে এখানে দুইটা নয়, আপনি 5টা 10টা 15টা 20টা এরকম যত বাড়বে, তখন তাদের ইন্ডিভিজুয়াল রিস্ক বিকাম লেস অ্যান্ড লেস ইম্পর্টেন্ট। মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট হচ্ছে দা হাউ দে ইন্টারঅ্যাক্ট টুগেদার। ঠিক আছে? সো এই যে আমরা পোর্টফোলিও ভেরিয়েন্সের ফর্মুলা দেখলাম, পোর্টফোলিও ভেরিয়েন্সের ফর্মুলা দেখলাম যে WA স্কোয়ার সিগমা A স্কোয়ার WB স্কোয়ার সিগমা B স্কোয়ার প্লাস 2 ইন্টু WA WB সিগমা A সিগমা B ইন্টু কোরিলেশন অফ A and B। এটা কি দুইটা অ্যাসেটের জন্য আমরা দেখলাম, তাই না? যদি আমার 3টা অ্যাসেট হতো তাহলে আমরা যে কাজটা করতাম সেটা হলো সিগমা স্কোয়ার P ইকুয়াল টু WA স্কোয়ার সিগমা সিগমা A স্কোয়ার প্লাস WB স্কোয়ার সিগমা B স্কোয়ার প্লাস WC স্কোয়ার সিগমা C স্কোয়ার, C চলে আসলো 3টা অ্যাসেট, প্লাস 2 ইন্টু WA WB sigma A sigma B correlation of A and B plus 2 into WA WC sigma A sigma C correlation of A and C plus 2 into WB WC sigma B sigma C correlation of B and C। ঠিক আছে? সো পরীক্ষায় যদি আমি 2টা অ্যাসেটের আর 3টা অ্যাসেটের রিটার্ন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে দিই, তারপরে ভেরিয়েন্স ক্যালকুলেট করতে বলি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেট করতে বলি, পারবো? পারতে হবে না? ঠিক আছে, আমি তো আপনাকে এক্সপ্লেইন করেছি ওয়াই ইউ নিড টু রিমেম্বার দ্য ফর্মুলা। এই যে আমি লিখলাম, আমি কি দেখে দেখে লিখলাম? তাহলে আপনি যখন টিচার হবেন তখন কি করবেন? নো, এটা হয় না। ঠিক আছে, ইট ডাজন্ট হ্যাপেন ইন দ্যাট ওয়ে। আপনার যে ফর্মুলা দেখে দেখে করার, আমি বারবার বলছি, ইউ আর মেকিং অ্যান ইনজাস্টিস টু ইউ। আপনি এখানে পড়তে আসছেন কেন? পয়সা দিয়ে পড়তে আসছেন কেন? আসছেন বলেন, ওয়াই? দিস ইজ ইউর ইনভেস্টমেন্ট। রেট অফ রিটার্নই পড়তেছেন, দিস ইজ ইউর ইনভেস্টমেন্ট। ইউ ওয়ান্ট টু গেট a rate of return from it. How you will get a return from it? When you go into the market, either for job or for entrepreneurship, you have to make money. How can you make money?
ইফ ইউ ডোন্ট নো। এখন এটা সেল করেই যে করতে হবে নট নেসেসারিলি, বাট আপনার কিছু থাকা লাগবে যেটা সেল করে আপনি করতে পারবেন। ইফ ইউ ডোন্ট লার্ন দ্যাট, কেন আসছেন পড়তে? এত পয়সা করে পড়তে আসছেন কেন বলেন? কেন আসছে? আর কোন উদ্দেশ্য আছে? থাকলে বলেন। আচ্ছা, এখন এটা 3টে অ্যাসেটের জন্য দেখলাম। 4টা অ্যাসেট, 5টা অ্যাসেট, 10টা অ্যাসেট হলে কি হবে? এই ফর্মুলাটা কত বড় হবে তখন? তখন আর এইভাবে করা যাবে না। তখন আমরা যেভাবে করব সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স তৈরি করব, পোর্টফোলিও ম্যাট্রিক্স। ফর্মুলাটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলি। রাদার দ্যান টেকিং এই পার্টটা সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু কোরিলেশন অফ এ বি, লেটস রিপ্লেস দ্যাট উইথ কোভেরিয়েন্স। সো যেখানে যেখানে সিগমা এ সিগমা বি এন্ড কোরিলেশন অফ এ বি পেয়েছেন সেখানে লিখবেন কি? কোভেরিয়েন্স অফ এ বি, বিকজ উই নো কোভেরিয়েন্স অফ এ বি ইকুয়ালস টু কি? সিগমা এ সিগমা বি ইন্টু কোরিলেশন অফ এ বি। তো ধরেন আপনি 5টা স্টকে ইনভেস্ট করবেন। তো হোয়াট ইউ উইল ডু, আপনি 5টা স্টকের জন্য একটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স তৈরি করবেন। কি তৈরি করবেন? কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। এটা আমরা খাতা কলমে এখন দেখাবো, আপনিও বাসায় খাতা কলমে করবেন। পরবর্তীতে আপনি এটা এক্সেলে করবেন এবং এটা আপনার অ্যাসাইনমেন্ট থাকবে। তো ভালো করে শিখেন। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। আমার তো টাইমই নাই। কয়টা বাজে? আর 10 মিনিট আছে। ওকে, লেটস সি। কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা আমরা 5টা স্টকের জন্য, ইউ ক্যান অ্যাড মোর। এ, পি, সি, ডি, ই, এগুলো এক্সেলে এক একটা কলাম। ঠিক আছে? আবার এদিকে এ, বি, সি, ডি, ই, এগুলো এক্সেলে এক একটা রো। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এ এন্ড এ। এটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এ এন্ড বি। এটা কোভেরিয়েন্স অফ এ এন্ড সি। কোভেরিয়েন্স অফ এ এন্ড ডি। কোভেরিয়েন্স অফ এ এন্ড ই। ক্লিয়ার? এটা কি হবে? কোভেরিয়েন্স অফ বি এন্ড এ আর কোভেরিয়েন্স অফ এ এন্ড বি একই কথা। সো আমরা এ এন্ড বি লিখবো। ওকে, এটা কোভেরিয়েন্স অফ বি এন্ড বি, এটা কোভেরিয়েন্স অফ বি এন্ড সি, and so on. Can you fill up all this now? Once you fill up, you will see এই যে ডায়াগোনাল যেটা 5টা, এই 5টা হচ্ছে কোভেরিয়েন্স অফ এ এন্ড এ, কোভেরিয়েন্স অফ বি এন্ড বি, কোভেরিয়েন্স অফ সি এন্ড সি, কোভেরিয়েন্স অফ ডি এন্ড ডি, and কোভেরিয়েন্স অফ ই এন্ড ই। দুইটা অ্যাসেটের মানে একটা অ্যাসেটের কোভেরিয়েন্স উইথ ইটসেলফ। এটা এ এন্ড এ মানে কি? অ্যাসেট এর কোভেরিয়েন্স উইথ ইটসেলফ। তো একটা জিনিস মাথায় রাখবেন, এটা আপনি অন্য কোর্সে পড়েছেন, না পড়লেও মনে রাখবেন। an asset's covariance with itself মানে covariance of A আর A is equal to its variance. Covariance of asset A with asset A, an asset's covariance with itself is equal to কি? Its variance. তাহলে এই ডায়াগোনাল গুলো কি হবে? ডায়াগোনাল গুলো তখন হবে সিগমা এ স্কোয়ার, সিগমা বি স্কোয়ার, সিগমা সি স্কোয়ার, সিগমা ডি স্কোয়ার, সিগমা ই স্কোয়ার। মনে থাকবে? এই আর বাকিগুলো তো ফিল আপ করবেন, কোভেরিয়েন্স অফ এ বি, বি সি এন্ড সো অন। সো পুরোটা ফিল আপ করা যাবে? পারবো? আচ্ছা, ওয়ান্স ইউ ডু দ্যাট, এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো এদিকে নিবেন ওয়েট, ডাব্লিউ এ, ডাব্লিউ বি, ডাব্লিউ সি, ডাব্লিউ ডি, ডাব্লিউ ই। আবার এখানেও সেম ওয়েটটাই নিবেন,
মানে এখানে যে ডাব্লিউ এ বসবে এখানেও সেমই তো, কারণ এটা ডাব্লিউ এ, ডাব্লিউ বি, ডাব্লিউ সি, ডাব্লিউ ডি, ডাব্লিউ। এরপরে আরেকটা ম্যাট্রিক্স তৈরি করবেন। সেই ম্যাট্রিক্সটা কি হবে? প্রথম সেলটা হবে, মনোযোগ দেন, এইটা মাল্টিপ্লাইড বাই এইটা মাল্টিপ্লাইড বাই এইটা, সেটা এই সেলে বসবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি হবে? এইটা সেম থাকবে, এটা এক কলাম চেঞ্জ হবে, দিস ওয়ান মাল্টিপ্লাইড বাই দিস ওয়ান। এরপরটা কি হবে? দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান এখানে বসবে, এন্ড সো অন। নিচের রোতে কি হবে? দিস ওয়ান মাল্টিপ্লাই বাই দিস ওয়ান মাল্টিপ্লাই বাই দিস ওয়ান, এই রোতে বসবে, এই সেলে বসবে। এটা সেম থাকবে, এটা চেঞ্জ হবে, দিস ওয়ান। এভাবে করে প্রত্যেকটা ফিল আপ করবেন। যদি করেন, দেখেন এটা কি হবে, প্রথমটা ডাব্লিউ এ ইন্টু ডাব্লিউ ইন্টু সিগমা স্কয়ার, ওই যে ডাব্লিউ এ স্কয়ার ইন্টু সিগমা স্কয়ার। এটা কি হবে? ডাব্লিউ এ ইন্টু ডাব্লিউ বি ইন্টু কোভেরিয়েন্স অফ এবি। আবার এখানে যখন দিবেন ডাব্লিউ বি ইন্টু ডাব্লিউ এ ইন্টু কোভেরিয়েন্স অফ এবি, ওইখান থেকে আসছে 2 ইন্টু ডাব্লিউ এ ডাব্লিউ বি কোভেরিয়েন্স অফ এবি। এগুলো যখন আপনি অনেকগুলো সবগুলো সেল ফিল আপ করবেন আরেকটা ম্যাট্রিক্সে, তারপর কি করবেন? এই 5টা রো সাম করবেন। এই 5টা রো কি করবেন? সাম করবেন, করে এখানে লিখবেন। এই 5টা রো সাম করবেন, করে এখানে হবে। এই 5টা রো সাম করবেন, করে এখানে হবে। এই 5টা রো সাম করবেন, করে কি হবে? এখানে হবে। এই 5টা রো সাম করবেন, করে কি হবে? এখানে হবে। এখন সাম গুলো সাম করে এখানে একটা সাম করবে। এই যে ডাবল সাম হলো, এটা যেটা পাবেন এটাই হচ্ছে পোর্টফোলিও ভেরিয়েন্স। এখন 5টার জায়গায় যদি 6টা অ্যাসেট দিই, এদিকে এক কলাম বাড়বে, এদিকে এক কলাম। 7টা হলে এখন এখানে 50টা অ্যাসেট দিলেও আপনি পারবেন। ঠিক আছে? সেখান থেকে আমাদের পোর্টফোলিও ভেরিয়েন্স এর ফর্মুলা আসছে summation of wi square variance ri, which is sigma I square, আর summation of wi into wj, covariance of ri into rj, যেখানে i আর j সমান না, i আর j সমান হলে তো এখানে চলে আসলো ওই যে covariance of a and a। বুঝা গেল? সবগুলোকে যখন আমি সাম করলাম, করে আমি পেলাম কি? পোর্টফোলিও ভেরিয়েন্স। ওয়ান্স ইউ গেট দ্য পোর্টফোলিও ভেরিয়েন্স, এটাকে পজিটিভ স্কোয়ার রুট নিলেই পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ক্লিয়ার? এটা রিলেটেড আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিব, 5টা অ্যাসাইনমেন্ট দিয়ে আপনি পোর্টফোলিও ম্যাট্রিক্স তৈরি করে পোর্টফোলিও রিস্ক রিটার্ন তৈরি করবেন। আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, এটা আপনি তৈরি করে